কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। বিকেলের দিকে খবরটা প্রথম পাওয়া যায়। চন্দনার মা ননিবালা যখন দুপুরে ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়েছিল চন্দনাকে ডাকতে, তখনই তার প্রথম খটকা লাগে। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ। চন্দনা যদিও দুপুরের দিকে খুব একটা ঘুমোয় না, বাড়ির উঠোনের কাছে কিংবা বাড়ির পেছনের মাঠের কাছে বসে থাকে, কিন্তু সেই চন্দনাকেই আজ দরজা জানলা বন্ধ করে ঘুমোতে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল ননিবালা। চন্দনা, দরজা খোল, বিকেল হলো তো, তাড়াতাড়ি দরজাটা খোল। প্রথমে আস্তে আস্তে, তারপর জোরে জোরে এবং তারপর চেঁচামেচি। অনেক ডাকাডাকির পরেও যখন চন্দনা দরজা খোলে না, তখন বাধ্য হয়ে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করে ননিবালা। একেই এই সপ্তাহখানেক আগে এই বাড়িতে একটা বড় শোকের ঘটনা ঘটে গেছে, আবার তারপর এখন আবার চন্দনা দরজা খুলছে না। ননিবালা পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, ওরে ওরে, আমার কি হয়ে গেল রে? হায় হায়, আমার মেয়েটা ঘরে। ওরে ওরে চন্দনা, দরজা খোল, দরজা খোল রে। তবুও চন্দনা দরজা খোলে না। সত্যি কথা বলতে গেলে চন্দনা দরজা খুলতে পারে না, আর পারবেই বা কি করে? ঘরের ঠিক মাঝামাঝি বিছানার উপর একটা বাঁশে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে ঝুলছে যে মেয়েটি, সে দরজা খুলবে কি করে? বাইরে বেরিয়ে আসছে দুটো বিস্ফারিত চোখ, দুটো হাত নিচের দিকে এমন ভাবে ঝুলছে যে দেখে মনে হচ্ছে যে হাত দুটো কাঁধের কাছ থেকে কখন খুলে গেছে। মৃত্যুপথযাত্রী মানুষ আত্মহত্যার সময় গলায় ফাঁস লাগাবার পর আত্ম উপলব্ধি করতে পারে, প্রচণ্ড চেষ্টা করে সেই ফাঁস খুলে ফেলার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চন্দনা ঝুলছিল। আশপাশের লোকেরা যখন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে, তখন প্রথমে যে ঢুকেছিল তার মাথায় চন্দনার ঠান্ডা পা দুটো লেগেছিল। জোয়ান পুরুষ হলেও কেমন যেন ভয়ে থরথর করে কেঁপে উঠেছিল সে। আর এই দৃশ্যটা দেখে ননিবালা জ্ঞান হারিয়েছিল। যখন ননিবালার জ্ঞান ফিরেছে, ততক্ষণে আশেপাশের লোকেরা পুলিশে খবর পাঠিয়েছে। এই গ্রামের নাম সনাতনপুর। এখান থেকে পুলিশের কাছে খবর পাঠানো খুব একটা সহজ নয়। তবুও যেভাবেই হোক পুলিশের কাছে খবর যখন গেল, তখন প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে শুরু করেছে। থানায় তখন ছিলেন ছোটবাবু অমর হালদার এবং 4 জন কনস্টেবল। কিন্তু সুইসাইড কেস, বেশিক্ষণ মৃতদেহ ফেলে রাখা যাবে না। তাছাড়া বড়বাবু ফিরে এলে আর এক ঝামেলা। তাই অমর হালদার ঠিক করলেন এক্ষুনি বেরুবেন। সেই মতো 2 জন কনস্টেবল রাম এবং জগদ্দলকে সঙ্গে করে আর ড্রাইভারকে নিয়ে পুলিশের জিপে করে বের হলেন সনাতনপুরের উদ্দেশ্যে। কিন্তু তখনও অমর হালদার কিংবা আরও 2 জন কনস্টেবল হয়তো জানত না, আজ এই সন্ধ্যার যাত্রা তাদের জন্য কখনোই মঙ্গলের হবে না। কারণ ঠিক থানার চৌকাঠ পেরোতে যাবেন এমন সময় ঘরের ভেতর থেকে একটা কনস্টেবল সশব্দে একবার হাঁচি ফেলেছিল। অমর হালদার নতুন যুগের মানুষ, এইসব কুসংস্কারে তিনি বিশ্বাস করেন না। তাই রামু একবার বারণ করলেও সে কথা না শুনে অমর হালদার বেরিয়ে পড়লেন। সনাতনপুর পৌঁছতে প্রায় ঘণ্টা 3 কিংবা তারও বেশি সময় লেগে যাবে। এই হ্যাঁ রে জগদ্দল, এই সনাতনপুরে যেখানে যেতে হবে আমাদের, সেখানে এর আগে তুই কখনো গিয়েছিস? যাব না কেন গো বাবু, আমার বাড়ি তো ওই পথেই। আমাদের প্রথমে জিপে করে যেতে হবে নদীর ধার পর্যন্ত, তারপরে সেখান থেকে নৌকায় করে যেতে হবে সনাতনপুরের ঘাট। তারপর সেখান থেকে কিন্তু অনেকটা সময় লাগবে।
আমি বলছিলাম কি দারোগা বাবু, এই আধারে না গেলে হতো না? কাল ভোর ভোর বেরিয়ে পড়তাম আর সকালের মধ্যে চলে আসতাম। একই আজ শনিবার, তারপর অপঘাতে মৃত্যু। তো তাতে কি হয়েছে? আরে শনিবার বলে তো আর পুলিশ কাজকর্ম ছেড়ে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। একবার বড়বাবু এসে যদি শুনতে পায় যে 4টের সময় খবর এসেছে আর আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করেছি, তাহলে কি যে কুরুক্ষেত্র হবে তা ভাবতে পারছো? মেরে কেটে বড়জোর 7টার মধ্যে পৌঁছে যাব, আর মৃতদেহ নিয়ে ফিরতে ফিরতে আন্দাজ ওই 10টা। আরে সে আর এমন কি দেরি? হ্যাঁ, বড় বড় চোর ডাকাত ধরতে কত গভীর রাতে এই অমর হালদার যে জাল পেতেছে, সে তোদের জানবারও কথা নয় রে। নিহাত কপালের জোরে ট্রান্সফার হয়ে এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরে এসে পড়েছে, নইলে। এইসব কথাগুলো অমর হালদার পুরোপুরি মিথ্যা বলেনি। একবার মফস্বল শহরের একটা বড়সড় কেসে কাজ করতে গিয়ে তারই ভুলে একটা বড়সড় সমস্যায় পড়েছিল পুলিশ, আর তাতেই সে প্রথম সাসপেন্ড হয়। তারপর ডিউটিতে জয়েন করার সময় ট্রান্সফার হয়ে এরকম একটা জায়গায় সে পড়তে হয়। তবে রামু কিংবা জগদ্দল সে কথা বুঝতে পারে না। পুলিশের জিপে ওরা দুজনে পেছনের দিকে এবং অমর হালদার ড্রাইভারের পাশে বসে আছে। এদিকে বিশেষ করে সন্ধ্যার পর লোকজন চলাচল কমে যায়। আশেপাশের 4-5টা বড় বড় গ্রামের মাঝে এই একখানা থানা, তাই জলস্থলে দুটোতেই যাতায়াতে অনেক সময় লাগে। জিপটা যখন নদীর ঘাটের কাছে এসে পৌঁছল, ততক্ষণে কিন্তু চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। হাত ঘড়িতে সময়টা ভালো করে দেখে নিলেন অমর হালদার। সবেমাত্র 5টার কাঁটা উতরেছে হাত ঘড়ি। নৌকাযাত্রা কিন্তু নির্বিঘ্নেই হলো। তাছাড়া পুলিশের লোক বলে কথা, ঘাটে থাকা এক নৌকা ধরে যাবার ব্যবস্থা হলো। এখান থেকে সনাতনপুরের ঘাটে পৌঁছতে মিনিট 20 সময় লাগবে। তারপর তারা সেই নৌকাতেই ফিরে আসবে। টাকা পয়সা নিয়ে খুব বেশি কথা বলল না। অমর হালদার যা ভালো বুঝবেন সেটাই দেবেন। ওদের 3জনকে নিয়ে যখন সনাতনপুরের ঘাটে নৌকা পৌঁছল, তখন কিন্তু এদিকে আরো বেশি অন্ধকার নামতে শুরু করেছে। দেখছেন না এই দিকটা কেমন ফাঁকা ফাঁকা? ঘাটের আশেপাশে কয়েকটা ভ্যান রিক্সা ছাড়া আর চারিদিকে জনবসতি বলতে কিচ্ছু নেই। এখান থেকে সোজা পথ সনাতনপুর পেরিয়ে চলে গেছে রেল স্টেশন পর্যন্ত। অনেকেই এই পথে ওখানে যায় কিংবা ওই দিক থেকেই ঘাটের পথে আসে। এখান থেকে পারাপার করলেই তো ওপাশে মেন লাইনে যাওয়া যায়, তাই এই ব্যবস্থা। ওই যে দেখছেন না, ওই যে ছোট ঘর, ওই হলো ভ্যান রিক্সা স্ট্যান্ডের ইউনিয়ন রুম। ভ্যান রিক্সাওয়ালাদের যে ইউনিয়ন আছে সে কথা অমর হালদার জানত, কিন্তু এই সনাতনপুরের ঘাটে এমনভাবে 4-5টা ভ্যান রিক্সা এবং তাদের ছোট্ট ইউনিয়ন রুম আছে সে কথা তার মাথায় ছিল না। খবরটা কাজে লাগবে। ভ্যানের ব্যবস্থাটা রামু নিজেই করল। আর জগদ্দলের এদিকের মানুষ চেনাশোনা, তাই বেশি বেগ পেতে হলো না। একজন অর্ধবয়স্ক ভ্যান চালককে নেওয়া হলো। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মাথায় সাদা পাকা মিশিয়ে চুল। আমি জানতাম যে পুলিশ আজকে রাতের মধ্যেই আসবে। আসলে খবরটা যখন পেয়েছিলাম তখন তো আমি ঘাটেই ছিলাম। এই ব্যাপারটা কি হয়েছে বলো তো? হঠাৎ এমন সুইসাইড করতে গেল কেন মেয়েটা? সেই কথা তো বলতে পারবো নি। দিন 7 আগে ওই চন্দনার বাপ মরেছে, তার মধ্যে এমনভাবে মেয়েটা যে এমন একটা কাজ করবে সেটা তো আমরা ভাবতেই পারিনি। তবে ভেতরে ভেতরে অন্য কিছু থাকলেও থাকতেই পারে। বুঝতেই পারছেন তো, জোয়ান মেয়ে মানুষ। ভ্যানওয়ালার বক্র হাসি এবং কথার সুরটা অমর হালদার ধরতে পারলেন, তাই আর কথা বাড়ালেন না। এদিকে রামু আর জগদ্দল কথা জুড়ে দিয়েছে, মৃতদেহ নিয়ে এই ভ্যানেই আসা হবে। ভ্যানের মাচা বেশ বড়। এদিকটায় অন্ধকার নেমেছে। দুপাশে ছোট মাঝারি আকারের জঙ্গল, তার মাঝে 2-1টা বড় বড় গাছ এখানে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। অন্ধকার আকাশে ওঠা সামান্য চাঁদের আলোর মাঝে পথ বড় অদ্ভুত লাগে। এদিকে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, কিন্তু সেটা নামেই।
সবসময় যে থাকে না সে কথা অমর হালদার পর্যন্ত ভালোভাবে জানে। ইলেকট্রিসিটির ব্যবস্থা কিংবা সেই নিয়ে কথাবার্তা এইদিকে হয় পঞ্চায়েত ভোটের সময়, তারপর আবার সবাই যে যার মতো ভুলে যায়। গ্রামবাসীরা নাকে খত দিয়ে প্রতিজ্ঞা করে যে আর ওদের মিষ্টি কথায় ভুলবে না, কিন্তু আবার যাকে সেই। অমর হালদার অনেক কিছু ভাবে। এমন গ্রাম্য এলাকায় থানার কাজকর্ম খুব একটা থাকে না, তাই ভাবার মতো অফুরন্ত সময় থাকে। এখন অমর হালদার ভাবছে মেয়েটাকে দেখতে কেমন। আচ্ছা, সত্যি সত্যি কি ভ্যানওয়ালার কথা ঠিক? কারোর সঙ্গে কি কিছু ছিল? কিন্তু 7 দিন আগে তো মেয়েটার বাবা মারা গিয়েছে, তাহলে অন্য কারণও হতে পারে। মনের দুঃখে অনেকে অনেক সময় এমন কাজ করে থাকে। মেয়ে মানুষ, বলা তো যায় না। ভ্যান শোঁ শোঁ করে চলতে চলতে প্রায় 40 মিনিট পরে এসে পৌঁছায় মাঠের পাশে ছোট্ট দোচালার মতো ঘরটার কাছে। বাইরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কারুর হাতে হ্যারিকেন, আবার কেউ এমনি চুপ করে দাঁড়িয়ে দেখছে। বাড়ির ভেতর থেকে কথাবার্তার শব্দ সঙ্গে মেয়েলি গলায় কান্না ভেসে আসছে। অমর হালদার নামার আগেই রামু আর জগদ্দল নেমে যায়। অমর হালদার নামে না, চুপ করে বসে থাকে। তারপর রামুর ডাকে যেন সম্বিত ফেরে তার। কি হলো? আরে দারোগা বাবু, নামুন। হ্যাঁ হ্যাঁ, এই তো নামছি নামছি নামছি। অমর হালদার একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, কারণ মাঠের কাছে এসে ভ্যান রিক্সা যখন ছোট্ট একটা বাঁক নিয়ে এদিকে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা দৃশ্য দেখতে পেয়েছিলেন তিনি। পথের পাশে একটা গাছ, আর সেই গাছের তলায় চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আসে একটি মেয়ে। মেয়েটার গোটা শরীর ভালোভাবে বোঝা না গেলেও তার মুখটা বোঝা যায়। এক মুহূর্তের জন্য অমর হালদার দেখতে পেয়েছিলেন সেই মেয়েটির মণিহীন সাদা ফ্যাকাশে চোখ যেন আস্তে আস্তে তাকে অনুসরণ করছে। তার মাথাটা আস্তে আস্তে কলের পুতুলের মতো ঘুরে যাচ্ছে সামনের দিকে। ব্যাপারটা যথেষ্ট অদ্ভুত ছিল। তার মধ্যে আরেকটা ব্যাপার তিনি দেখতে পেয়েছিলেন। মেয়েটার ঠোঁটের এক পাশ থেকে নেমে আসছে টাটকা রক্ত, আর সেটা দেখেই কেমন যেন চমকে উঠেছিলেন তিনি। কি যে হলো দারোগা বাবু, আমি তো কিছুই বুঝতে পারলাম না। মেয়েটা আমার খেয়ে দিয়ে দুপুরের দিকে ঘরে ঢুকলো, তারপর একবার দরজা খোলার শব্দ পেয়েছিলাম। আমি তো পাশের ঘরে শুয়েছিলাম। একেতে এমন অবস্থা, তার উপর কত দিকে মন রাখার বলুন তো। বিকেলের দিকে দরজা খুলতে এসে দেখি মেয়ে দরজা খুলে না, আর আর তারপর তো কোন রকম কথা কাটাকাটি, ঝামেলা এমন কিছু কি হয়েছিল যাতে আপনার মেয়ে কোনো কারণে রাগারাগি করেছে কিংবা দুঃখ পেয়েছে বলে মনে হতে পারে? মেয়েটা আমার বড় চাপা দারোগা বাবু, মুখ ফুটে কোনো কিছুই বলে না, কিন্তু কিন্তু এমন কিছু যে হবে সেটা তো আমি ভাবতে পারিনি। আমার আমার মেয়েটা যে এমন কেন করলো, 1 সপ্তাহের মধ্যে আমার আমার সব শেষ হয়ে গেল। ননিবালা কাঁদতে লাগলো। তার চোখের জল যেন বাঁধ মানছে না। কাপড় এলোমেলো হয়ে রয়েছে। গ্রামের 2জন স্ত্রীলোক তাকে কোনো রকমে সামলাচ্ছেন। অমর হালদারের কানের কাছে গিয়ে রামু বলল, এখন আর দেরি করলে হবে না দারোগা বাবু, প্রায় 7টার কাছাকাছি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি না ফিরলে অনেক দেরি হয়ে যাবে। জগদ্দল মৃতদেহটার কাছেই দাঁড়িয়েছিল। মৃতদেহ এখন নামিয়ে রাখা হয়েছে নিচে। গলায় ফাঁস লাগানো কাপড়ের দড়িটুকুও গলাতেই রয়েছে। পুলিশের কেস বলে কেউ হয়তো মৃতদেহটা নামানো ছাড়া আর কিছু করেনি। বলা যায় না কোথাকার ঝামেলা কোথায় এসে পড়তে পারে। যে মানুষ মরে যায় তার ঝামেলা তো একরকম মিটল, কিন্তু যারা বেঁচে থাকে তাদের ঝামেলা আরো অনেক বেশি।
অমর হালদার ব্যাপারটা জানে, তাই আর দেরি করল না। মৃতদেহ তাড়াতাড়ি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে তুলে ফেলল ভ্যানে। কিছুই করার নেই, এই ভ্যানে করেই যেতে হবে। ভ্যানটা বেশ বড়, তাই একদিকে মৃতদেহটা লম্বা করে শুইয়ে দিয়ে এবং অন্য পাশে সামনের দিকে অমর হালদার এবং পেছনে পাশাপাশি রামু এবং জগদ্দল উঠে বসল। মৃতদেহটা সম্পূর্ণভাবে ঢাকা যায়নি, তার পা দুটো তখনও বাইরে বেরিয়ে আছে। পোস্টমর্টম করে তারপর সেই রিপোর্ট হাতে পেয়ে গ্রামে জিজ্ঞাসাবাদের জন্য আসবেন এবং এর মধ্যে যেন ননিবালা কোথাও না যায়, এমনই কিছু কথাবার্তা বলে সংক্ষেপে ব্যাপারটা মিটিয়ে আর একটা হাতে লেখার রিপোর্ট তৈরি করে অমর হালদার বাড়ি ছাড়লেন। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এর আগেও তো অনেক কেস দেখেছি, অনেক কিছু করেছি, কিন্তু এই অন্ধকার রাতে একটা মরার সঙ্গে এমনভাবে ভ্যানে করে যেতে, সত্যি বলছি আমার আমার বুকের ভেতরটা যেন কেমন করছে। চুপ করে বস, এসব কথা বলিস না। একে রাত হয়েছে, তার উপর শনিবার। পই পই করে বললাম আজ শনিবারের রাত, আজ বাইরে না যাওয়াই ভালো, কিন্তু কে শোনে কার কথা? এতক্ষণ পরে অমর হালদারেরও মনে হলো ওদের কথা শোনা উচিত ছিল। বাড়িতে প্রবেশ করার পর থেকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। মেয়েটার মুখটা এখনো তিনি ভালো করে দেখেননি, কিন্তু ওই গাছতলায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে বারবার তার মনে পড়ছিল। ভ্যানওয়ালা দ্রুত গতিতে ভ্যান চালাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ঘাটে নামিয়ে দিতে পারলেই বাঁচে। গজগজ করতে করতে সে বলল, এই মরা বইতে হবে জানলে আমি মোটেও আসতুম না। আমার ভ্যানে আজ পর্যন্ত আমি কোনো মরা উঠাইনি। নেহাত পুলিশের ব্যাপার, তাই নইলে আর। অন্য সময় হলে দুটো কড়া কথা শুনিয়ে দিতেন অমর হালদার, কিন্তু এখন পারলেন না, কারণ ততক্ষণে তার নজর চলে গেছে লাশের দুটো খোলা পায়ের দিকে। অদ্ভুত ব্যাপার, পায়ের বুড়ো আঙুলটা ছিড়ছিড় করে কাঁপছে বলে মনে হচ্ছে না। হয়তো ভ্যানের ঝাঁকুনির জন্য এমন হচ্ছে, কিন্তু না, ওই তো বাঁ পায়ের মাছের আঙুলটাও যেন কেমন নড়ে উঠল। তারপর দুই পা মিলিয়ে 10টা আঙুল মাঝে মাঝে যেন নড়তে লাগলো। এমনি এমনি নয়, কোনো একটা অদ্ভুত ছন্দে সেই আঙুলগুলো একটা একটা করে নড়ছে, আর যেন অমর হালদারের দিকেই তাকিয়ে রয়েছে সেই পায়ের আঙুলগুলো। একভাবে সেদিকে তাকিয়ে দেখছিল অমর হালদার। এমন সময় রামুর ডাকে তার সম্বিত ফেরে। দারোগা বাবু, এবার কি করব? ওই দেখুন। সম্বিত ফিরতেই অমর হালদার দেখল ভ্যানটা যেন কখন থেমে গেছে। ভ্যানওয়ালা নিজের সিট থেকে নেমে দাঁড়িয়েছে। রামু আর জগদ্দল ভ্যানের পেছন দিক থেকে নেমে পড়েছে। ভ্যানের উপরে শুধু বসে আছে অমর হালদার, আর তার পাশে শোয়ানো আছে সেই সাদা চাদরে ঢাকা মৃতদেহটা। আরে কি হয়েছে? কথার কোনো উত্তর দেওয়ার বদলে ওরা আঙুল তুলে সামনের দিকে দেখায়, আর ঠিক তখনই সামনের দিকে তাকাতেই অমর হালদার দেখতে পায় কালো কুচকুচে অদ্ভুত একটা শিয়াল পথের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণ আকাশে চাঁদের আলো এসে ফুটেছে। চাঁদের আলোয় শিয়ালটার পেছন দিকটা দেখা যায়, কিন্তু সামনের মুখটা এখনো আধারে। অমর হালদারের হাতে টর্চ রয়েছে। কোমর থেকে টর্চটা বের করে সামনের দিকে ফেলে টর্চের সুইচ টিপতেই যে জিনিসটা দেখল, তাতে ভ্যানওয়ালা, রামু এবং জগদ্দল তিনজনেই একসঙ্গে আর্তনাদ করে উঠল। শেয়ালটার চোখ দুটো যেন অন্ধকারে ভালো করে বোঝা যায় না, তার বদলে দুটো কালো গর্ত। মুখের দাঁতগুলো যেন অদ্ভুত হিংস্রভাবে বাইরে বেরিয়ে আছে। আর শুধু তাই নয়, তার মুখের দুপাশ থেকে লালার সঙ্গে গড়িয়ে পড়ছে যেটা, সেটা রক্ত ছাড়া আর কিছু হতে পারে না। ততক্ষণে ভ্যানওয়ালা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। এই শেয়াল যেন কোনো সাধারণ শেয়াল নয়, সেটা বুঝতে ওদের বেশি দেরি হলো না।
জগদ্দল বলে উঠল, কার মুখ থেকে যে আজকে উঠেছিলাম কে জানে। একে শনিবার, তার ওপর একটা অন্ধকার রাত, সঙ্গে আবার মরা। আরে কিন্তু ওটা কি? হ্যাঁ, আরে ওটা যে শিয়াল না সেটা তো বুঝতে পারছি। আর তোমরা ওটাকে তাড়িয়ে দাও না। টর্চের আলোটা ততক্ষণে শেয়ালের গায়ের ওপর দুবার পড়েছে। শেয়ালের গায়ের রং কালো ছাড়া আর কিছুই বোঝা গেল না। কিন্তু অমর হালদারের কথার পরেও রামু, জগদ্দল কিংবা ভ্যানওয়ালা কেউই সামনের দিকে এগোতে সাহস করল না। শিয়ালটা যেন বেশ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে দেখল, তারপর নিজের পথ ছেড়ে চলে গেল পাশের জঙ্গলের ভেতরে। ভ্যানওয়ালা ভ্যানের উপরে উঠে প্যাডেল করতে শুরু করল। তারপর বলল, ভাড়া কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে দারোগাবাবু, নাহলে এই মৃতদেহ আর এই ভ্যান এখানে রেখে আমি চললুম। বিপদের সময় কিছু মানুষ সাহায্য করে সামনে এগিয়ে আসে, হাতে হাত রাখে। আবার কিছু মানুষ এই বিপদের সময় সুযোগের সদ্ব্যবহারও করে। ভ্যানওয়ালা ঠিক কোন পর্যায়ে পড়ে তা বোঝা গেল। অমর হালদারের মনে হলো আসার সময় তো এত সময় লাগেনি। হাত ঘড়িতে দেখা গেল প্রায় 7:25। জগদ্দল আর রামুর মুখে কোনো কথা নেই। আসার সময় ভ্যানওয়ালা গুনগুন করে কিছু একটা গান গাইছিল, এখন সেটাও শোনা যাচ্ছে না। মনের ভেতর ভয় বাসা বাঁধলে গান মুখে কেন, মনের মাঝেও বাজে না। চারিদিকে কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। এ পথে এতক্ষণ চলে আসার পরেও একটা লোক দেখা যায়নি। আসলে এই ফাঁকা জনবসতিহীন সরু পথটা নিজের মতো চলে গেছে পথিকদের জন্য। নির্জন শব্দহীন অন্ধকার একা পথ। অমর হালদার চারিদিকে তাকিয়ে দেখছিল, আর মাঝে মাঝে মৃতদেহটার দিকেও যে তাকাচ্ছিল না সেটা নয়। রামু আর জগদ্দল বোধহয় মন ঘোরাবার জন্যই নিজেদের মধ্যে আবার গল্প করতে শুরু করেছিল। তারা ভ্যানের চাকার দিকে পা ঝুলিয়ে বসেছিল। আরে যেইবার যখন বিধানপুরের কাছে মাসির বাড়ি গেছিলাম এমন ছিল না, দেশটা আর ভালো রইল না। চারিদিকে লোকজন মরা ছাড়া আর কোনো কিছুই নেই। সব কিছুই তো ওই রাজনৈতিক দলগুলোর জন্য। পঞ্চায়েত বল, পৌরসভা বল, সব জায়গায় খালি মিথ্যে মিথ্যে ভাষণ দিয়ে ভোট নেয়, কিন্তু ভোট মিটে যাওয়ার পর কারো টিকি পর্যন্ত দেখা যায় না। মানে মানুষ মরছে মরুক, ভোট এলেই হলো। হঠাৎ করে রামু আর জগদ্দলের চিন্তাভাবনা এবং কথাবার্তা এরকম অন্যদিকে মোড় নেবে সেটা অমর হালদার ভাবতে পারেনি। কিন্তু তার মনে চলছিল অন্য কথা। ওই কালো শিয়ালটা হঠাৎ করে ওখানে এলো কেন, আর এমনভাবে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলেই বা গেল কেন? মরাটা মাঝে মাঝে দুলে উঠছে, সেটা ভ্যান চালানোর জন্যই হয়তো দুলছে। তার পায়ের আঙুলগুলো এখন আর নড়ছে না, কিন্তু অমর হালদারের পায়ের কাছে একটা ঠান্ডা স্পর্শ এসে লাগতেই সামনের দিকে ভালো করে তাকাতে সে দেখতে পেল মরাটার সাদা চাদরের তলা থেকে একটা হাত আস্তে আস্তে বেরিয়ে কখন যেন তার পায়ের কাছটা একটু একটু করে জড়িয়ে ধরতে শুরু করেছে। এতক্ষণ পরে ব্যাপারটা খেয়াল হয়েছে তার। না, এবার আর চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছে হাতটা যেন অজগরের মতো আস্তে আস্তে তার পাটা জড়িয়ে ফেলছে। একটা তীব্র চিৎকার মুখ থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছিল, কিন্তু সেটাকে সে সামনে নিল কোনো রকম ভাবে। তারপর নিজের হাতটা নামিয়ে এনে সেই মরার হাতটার ওপর স্পর্শ করতেই বোঝা গেল শরীর ঠান্ডা হতে শুরু করেছে। হাতটাকে ছাড়াতে যাবে এমন সময় মরার সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া হাতের আঙুলগুলো অমর হালদারের আঙুলগুলোকে চাপটে ধরল যেন। মুহূর্তের মধ্যে অমর হালদারের মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে এলো। এবার ব্যাপারটা সে সামলাতে পারল না, আর হঠাৎ করে বেরিয়ে আসা সেই চিৎকারে রামু, জগদ্দল দুজনেই পেছন ফিরে তাকিয়েছিল। ভ্যানওয়ালা থামিয়ে দিয়েছিল তার ভ্যান।
তিনজনেই প্রায় একসাথে রুদ্ধশ্বাসে তাকালো অমর হালদারের দিকে। আর অমর হালদার প্রায় চিৎকার করে বলে উঠল, মরাটা আমার হাত চেপে ধরেছে। ততক্ষণে চারিপাশে অন্ধকার নেমে এসছে। চাঁদের আলোতে মরাটাকে দেখা গেলেও বাকিটুকু ভালো করে দেখা যায় না। টর্চটা জ্বালাবার মতো ক্ষমতা অমর হালদারের তখন নেই। ব্যাপারটা বুঝতে পেরে রামু ভ্যানের এক পাশ থেকে টর্চটা তুলে নিয়ে সেটা জ্বালিয়ে সামনের দিকে আলো ফেলল। মরাটার একটা হাত সত্যি সত্যি কাপড়ের বাইরে বেরিয়ে এসছে ভ্যানের ওপরে, কিন্তু অমর হালদারের হাত যেখানে রয়েছে সেখান থেকে মরার হাতটা বেশ খানিকটা দূরে। কোনোভাবেই সেটা তার হাত ধরতে পারবে না। দারোগা বাবু, আপনার কোথাটা ভুল হচ্ছে। মরার হাতটা আপনার হাত থেকে অনেকটা দূরে, ওটা আপনার হাত ধরতে পারবে না। তাহলে তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এখনো এখন আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো ফেললেই বুঝতে পারবে। দেখো দেখো। টর্চের আলো ভালো করে অমর হালদারের হাতে ফেলতেই দেখা গেল তার হাতটায় কেমন একটা খসখসে ভাব। অমর হালদার বেশ বুঝতে পারছে তার হাতটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। 5টা আঙুলের শক্ত চাপে যেভাবে ঠান্ডা হয়ে থাকার কথা ঠিক সেইভাবে। রামু আর জগদ্দল একে অপরের মুখের দিকে তাকালো। তারপর ইশারায় ভ্যানওয়ালাকে আবার ভ্যান চালাতে বলল। কিন্তু অমর হালদারের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কি হচ্ছে সব? মৃতদেহ তোলার আগে স্পষ্ট দেখে নেওয়া হয়েছে যে মৃতদেহে কোনো প্রাণ নেই। তাহলে যদি সেই মৃতদেহে প্রাণ নাই থাকে, তার পায়ের আঙুলগুলো নড়ল কিভাবে? আর তার হাত অমর হালদারের হাতকে শক্ত করে চেপে ধরল কিভাবে? না না, কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও এমন একটা ভুল হচ্ছে যে ভুলের কথা অমর হালদার নিজেও ভাবতে পারছে না। ভ্যান আরেকটু এগিয়ে এসেছে। এমন সময় একটা খট করে শব্দ হয়ে ভ্যানটা দাঁড়িয়ে গেল। শালা, এই কাজের সময় যে কি হয়! উফ, মনে হচ্ছে সেইন পড়ে গেছে। আপনারা বসে থাকেন, আমি দেখছি। ভ্যানওয়ালা নিচে নামলো। এই ফাঁকে রামু এবং জগদ্দল দুজনেই নিচে নেমেছে। কিন্তু অমর হালদারের যে কি হয়েছে, নিচে নামার ইচ্ছাটাই তার হচ্ছে না। আবার এতটা কষ্ট করে নিচে নামবে, আবার উঠবে, তার বদলে এখানে বসে থাকাই ভালো। আর তার সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সাদা কাপড়ে ঢাকা মৃতদেহটার মুখটা একবার প্রবল তার দেখতে ইচ্ছা করছে। যেন মনে হচ্ছে চাদরের তলা থেকে মৃতদেহটা দুটো চোখ খুলে তার দিকে তাকিয়ে রয়েছে। কাপড়ের নিচ থেকে সে যেমন অমর হালদারকে দেখতে পাচ্ছে, ঠিক তেমনই অমর হালদারও কাপড় ভেদ করে তার ভেতরে থাকা মৃতদেহটার মুখটা দেখতে পাচ্ছে। তার মুখে কেমন যেন একটা অদ্ভুত হাসি। গলার লাল দাগটা তখনও যেন জলজল করছে। অমর হালদারের হাতটা নিজে থেকেই অজান্তে আস্তে আস্তে যেন মৃতদেহটার দিকে এগিয়ে যেতে লাগলো। মৃতদেহের মুখের কাপড়টা এক হাতে সে চেপে ধরল। মৃতদেহের মুখটা তাকে এই মুহূর্তে দেখতেই হবে, না হলে যেন কি একটা হয়ে যাবে। যেন মনে হলো কাপড়ের তলা থেকে সেই মৃত মেয়েটি বলছে, কাপড়টা তুলে আমায় দেখো না একবার, দেখো। অমর হালদারের যেন মনে হলো মেয়েটি কাতর আরতি করছে। মৃতদেহের মুখটা না দেখলে যেন অনেক বড় কিছু হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া কিংবা ভূমিকম্পে সবকিছু লণ্ঠভণ্ড হয়ে যাওয়ার চেয়েও অনেক বেশি কিছু। এই আঁধার রাতে একটু আগে ভ্যান থেকে নেমে যাওয়া ভ্যানওয়ালা রামু, জগদ্দল যেন আশেপাশে কেউ নেই। এই চারিপাশের অন্ধকারের মাঝে ভ্যানের ওপর শুধু রয়েছে অমর হালদার, আর তার সামনে শোয়ানো রয়েছে সেই মৃতদেহ। এবার যেন সেই মেয়েটির গলা আস্তে আস্তে করে শুনতে পেল অমর হালদার। কাপড়টা তুলে
কিন্তু এইসব কি হচ্ছে? দেখো না একবার। নাকি আধো অন্ধকারে ভুল দেখছে সে? মৃতদেহের মুখের চাদরটা ধরে হ্যাচকা টান মেরে সেটাকে তুলতে যাবে, ঠিক এমন সময় নিচ থেকে ভ্যানওয়ালার কথা ভেসে এলো। আশ্চর্য তো, এই ভ্যানের চাকায় এইভাবে এই কাপড়টা জড়ায় গেল কখন? কথাটা শুনেই অমর হালদার মুখে কোনো কথা না বললেও তার কি যেন মনে হতে মৃতদেহের কাপড়টা ছেড়ে দিয়ে নিচে নেমে সে ভ্যানের চাকার পাশে সে দাঁড়ায়। সত্যি ভ্যানের চাকার ঠিক মাঝামাঝি দিকে কাপড়ের একটা অংশ জড়িয়ে গেছে, লাল রঙের কাপড়। কাপড়টার জন্যই বোধহয় ভ্যানের চাকাটা থেমেছে। অনেকক্ষণ সময় নিয়ে অনেক কষ্ট করে ভ্যানের চাকা থেকে সেই কাপড়টা সরিয়ে ফেলল ভ্যানওয়ালা। তারপর মুখ তুলে তাকিয়ে অমর হালদারকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। দারোগা বাবু, আপনি এখানে? আপনি আপনি যদি এখানে, তাহলে তাহলে ভ্যানের উপরে কে আছে? আরে ভ্যানের উপর কেউ নেই, এতক্ষণ ধরে উপরে বসে থাকা যায় নাকি? হ্যাঁ, তাই তো আমি নিচে নেমে এসেছি। এই রে, সর্বনাশ করছে! অপঘাতে মরা মৃতদেহ সেরে নামতে নাই, কেউ না কেউ সব সময় আশেপাশে থাকতে হয়। উঠুন উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। ভ্যানওয়ালার কথায় অন্য সময় হলে অমর হালদার হেসে ফেলত, কিন্তু আজ পারল না। এই সনাতনপুরের পথ, ভ্যানের মধ্যে চলতে থাকা একটা অপঘাতে মরা মেয়ে মানুষের মৃতদেহ, সবকিছু অমর হালদারের কাছে কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। আবার ভ্যান চলতে শুরু করল। চলতে চলতে প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছে, এমন সময় ভ্যানওয়ালা একটা ব্রেক কষল। জগদ্দল বলে উঠল, আরে কি হলো? এখনই তো ছিটকে পড়তাম। ভ্যানওয়ালা কথা বলছে না। তার দৃষ্টি পথের এক পাশে যেখানে বড় বড় দুটো গাছ একসঙ্গে দাঁড়িয়ে আছে সেই দিকটায়। অমর হালদার বুঝতে পারল সে কিছু একটা দেখেছে। তাই তার কাঁধের উপর হাতটা রাখতেই ভ্যানওয়ালা থরথর করে কেঁপে উঠে বলল, ওই ঠিক ওইখানটায় এসে হঠাৎ করে মনে হলো ভ্যানের একদম সামনে দিয়ে একটা মেয়ে দৌড়ে এই পাশ থেকে ও পাশে চলে গেল। মেয়েটার পরনে লাল রঙের শাড়ি। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল যে আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষেছি। তার আগেই মেয়েটা সিটকে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ওর চোখে মনি নাই, মুখে অদ্ভুত হাসি, যেন যেন আমাদের দিকে তাকাতে তাকাতেই গেল। ভ্যানওয়ালার কথায় অমর হালদারের মনে পড়ে গেল এমনই একটা মেয়েকে তিনি গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তাহলে তাহলে কি রামুর কথাই ঠিক? এই শনিবার রাতে ওদের পিছু নিয়েছে কেউ। মৃতদেহ নৌকায় তুলে সমস্ত ব্যবস্থা করে ভ্যানওয়ালা বিদায় নিল। যাবার সময় সে কিন্তু বেশি ভাড়াও নিল না। দারোগা বাবুকে বলল, দারোগা বাবু, একটা কথা বলি, লাশটাকে না নিয়ে গেলেই ভালো করতেন। এখন এতটা পথ যাবেন, সবকিছু ভালোই ভালোই হলে হয়। সাবধান, ওর কাছাকাছি বেশি থাকবেন নিকো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, তখন মনে হয়েছিল আপনি কাপড় তুলে মুখটা একবার দেখার চেষ্টা করেছেন। ওই কাজটা আর একবারও করবেননি কিন্তু। কথাটা বলে ভ্যানওয়ালা সেখানে আর একটা মুহূর্তও দাঁড়ালো না। একটা অদ্ভুত ব্যাপার অমর হালদার বুঝতে পারল। ভ্যানওয়ালা একটু এগিয়ে যাওয়ার পরেই অমর হালদারের মনে হলো তার গোটা শরীরটা যেন একবার থরথর করে কেঁপে উঠল। আর তারপর সে অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল। ভালোই ভালোই মরাটা নিয়ে থানায় যেতে পারলেই হলো। এদিকে রাত বাড়ছে, তার উপর চারপাশে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছিস? আকাশে আবার মেঘ। অমর হালদার মুখ তুলে তাকিয়ে দেখল সত্যি সত্যি আকাশে মেঘ করেছে। কালো মেঘে চারপাশটা ছেয়ে গেছে। তার জন্যই যেন অন্ধকারটা আরো বেড়েছে। নৌকা ভটভট শব্দ তুলে চালু হতেই
রামু আর জগদ্দল মেয়েটাকে নৌকার এক পাশে রেখে অন্য পাশে সরে গেল। অমর হালদার তার এক পাশেই চুপ করে বসে বাইরে জলের দিকে তাকিয়ে রইল। নদীতে তখন স্রোত খুব কম, জল শান্ত। একদম নদীর ধার ঘেঁষেই বসেছিল অমর হালদার। হঠাৎ কোথায় যেন একটা গোঙানির অদ্ভুত শব্দ শুনতে পেল সে। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অমর হালদার চারপাশ তাকিয়ে একটা ব্যাপার আবিষ্কার করতে পারল। সেটা হলো গোটা নৌকাতে সে ছাড়া আর কেউ নেই। রামু, এই জগদ্দল, আরে কোথায়, আরে কোথায় গেলি রে? কোথায় গেল? আরে তোরা দুজন কোথায় গেলি? না, কোথাও কেউ নেই। শুধু তাই নয়, সেই ফটফট শব্দটাও আর হচ্ছে না। কখন যেন নৌকা দাঁড়িয়ে পড়েছে। অমর হালদার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গোটা নৌকার মধ্যে এদিক ওদিক খুঁজে দেখল। যেখানে চালক ছিল সেইখানেও কেউ নেই। গোটা নৌকার লোকজন সবাই যেন হঠাৎ করেই তাকে এখানে একা ফেলে রেখে নদীতে ঝাঁপ দিয়েছে। অমর হালদারের গোটা শরীরটা ভিজে আসতে লাগল। কোমরের কাছে গোঁজা রয়েছে রিভলভার, কিন্তু রিভলভার দিয়ে কি হবে? এখানে তো কোথাও কেউ নেই। ঠিক তখনই তার নজর চলে গেল যেখানে মরাটা শোয়ানো ছিল, ঠিক সেইখানে। আচ্ছা, মরাটা কোথায়? মরার জায়গাটা খালি। মরার কাপড়টা একপাশে পড়ে আছে, কিন্তু ওটা কি? একপাশে সামান্য একটু ফাঁকা জায়গা, সেখান থেকে অনায়াসেই বাইরে বেরিয়ে জলে লাফিয়ে পড়া যায়। ঠিক সেইখানে দুটো হাঁটুর মাঝে মাথা রেখে উবু হয়ে বসে আছে কে যেন একটা। বাইরে থেকে ভেসে আসা চাঁদের আলো তার গায়ে এসে পড়েছে। অল্প অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ছে। অদ্ভুত, সেই গোঙানির মতো শব্দটা ভেসে আসছে তার দিক থেকেই। একটা অদ্ভুত শব্দ। গলায় প্রচন্ড চাপ পড়লে যেভাবে মানুষ চিৎকার করার চেষ্টা করে কিন্তু চিৎকার বেরিয়ে আসে না, তার বদলে বেরিয়ে আসে একটা অদ্ভুত শব্দ। ঠিক তেমনই অমর হালদারের গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। কোনো রকমে আমতা আমতা করে সে জিজ্ঞাসা করল, কে ওখানে? হ্যাঁ, কে? আবার সেই অদ্ভুত শব্দ। যেন গলা থেকে শব্দ বের হচ্ছে না, যেন দু হাতে কেউ নিজের গলা চেপে ধরে তারপর কথা বলার চেষ্টা করছে। অমর হালদার এক পা করে সামনের দিকে এগিয়ে গেল। টর্চটা সে পকেটে গুঁজে রেখেছিল, সেই টর্চটা সে বের করে আনল। তারপর সেটার আলো সামনের দিকে ফেলতেই একপাশে বসে থাকা সেই জিনিসটা দু হাতে যেন তার মুখ ঢেকে ফেলল। ঠিক তখনই অমর হালদার দেখতে পেল লাল কাপড় পরা একটা মেয়ে বসে আছে ওই ফাঁকা জায়গাটায়। তার গোটা শরীরটা কেমন যেন হয়ে গেছে, আর গোটা শরীরটা ফুলে উঠেছে। একটা অদ্ভুত গন্ধে গোটা জায়গাটা ভরে গেছে। দুহাতে মুখ ঢেকে থাকলেও সেই আঙুলগুলোর ফাঁক দিয়ে তার সাদা মণিহীন চোখ ভালোভাবেই দেখতে পাচ্ছে অমর হালদার। গাছের কাছে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার সঙ্গে এই মেয়েটার আশ্চর্য মিল। অমর হালদার কিছু বলতে যাবে তার আগে এই মেয়েটা ঝাঁপ দিয়ে তার সামনে এসে পড়ল। ঠিক বিড়ালের মতো চার হাত পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো অমর হালদারের দিকে। হাতের টর্চটা হঠাৎ নিভে গেছে। অনেক চেষ্টা করেও সেটা জ্বালাতে পারছে না অমর হালদার। পেছন দিকে সরতে গিয়েও সে সরতে পারছে না। যেন মনে হচ্ছিল সামনে এগিয়ে আসা ওই মেয়েটা কোনো একটা অদ্ভুত মন্ত্র বলে তার গোটা শরীরটাকে পাথরের মতো অসাড় করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে শুনতে পাচ্ছে একটা মেহেলি গলা, আমায় বাঁচাও, বাঁচাও আমায়। অমর হালদার স্থির থাকতে পারল না, প্রায় চিৎকার করে উঠল। আর সঙ্গে সঙ্গে রামু আর জগদ্দল ছুটে এলো। কি হলো দারোগা বাবু?
আরে ঘুমিয়ে পড়েছিলেন নাকি? এমনভাবে পড়ে গেলেন? গোটা শরীর তার ঘামে ভিজে চপচপ করছে, নিঃশ্বাস বেড়ে উঠেছে। মেঝে থেকে রামু আর জগদ্দলের সাহায্যে কোনো রকমে উঠে চেয়ারে বসতেই অমর হালদার দেখতে পেল সামনের এক পাশে মৃতদেহটা শোয়ানো রয়েছে। সাদা চাদরের মধ্যে থাকা মৃতদেহটার অবয়বটুকু বোঝা যাচ্ছে মাত্র। তাহলে কি সে স্বপ্ন দেখছিল? কিন্তু এমন অবস্থার মধ্যেও কি কেউ ঘুমোতে পারে? তার কাঁধের কাছে রামু হাত রেখেছিল। হঠাৎ করেই সেই হাতটা কেমন ঠান্ডা মনে হলো তার। মুখটা তুলে অমর হালদার সেদিকে তাকাতেই দেখতে পেল রামু কোথায়। পিঠের কাছ থেকে সেই হাতটা আস্তে আস্তে উঠে আসছে ওপর দিকে। যেন মনে হলো সেটা কোনো হাত নয়, ঠান্ডা লোহার মতো শক্ত কিছু একটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। অমর হালদার চিৎকার করে একটা ধাক্কা দিতেই রামু ছিটকে গেল সামনের দিকে। এবারে জগদ্দল ভয় পেয়ে গেল। এইবার যেন অমর হালদারের সম্বিত ফিরল। ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে রামু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। অমর হালদার বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে। এইমাত্র সেখানে একটা মেয়ে ছিল, আবার এর মধ্যে রামও চলে এলো কি করে? অমর কোনো রকমে বলল, রামু রামু নৌকার গতি বাড়াতে বল, নৌকার গতি বাড়াতে বল। নৌকা তখন মাঝামাঝি পথে চলে গিয়েছে। অমর হালদারের মাথায় কিছুতেই ঢুকছে না আসল ব্যাপারটা কি হয়ে চলেছে। মেয়েটার মৃতদেহ নেওয়ার পর থেকেই এইসব যদি হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু তার আগে থেকেই তো সে মেয়েটাকে দেখতে পেয়েছিল। ওই মেয়েটাই বাকি। রামু আর জগদ্দলের কানাঘুষোর কথা সে শুনতে পেল। রামু বলছে, আমার মনে হয় যে মৃতদেহটা আমরা নিয়ে এসেছি সেটার দোষ রয়েছে, আর তাই দারোগাবাবু ভুলভাল দৃশ্য দেখেছে। আমায় অন্য কেউ ভেবেই মেরেছে, না হলে আমাদের দারোগাবাবু তো এমন নয়। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে, না হলে আমরা আবারও বিপদে পড়ব। অমর হালদার বুঝতে পারল তার জন্যেই তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। সে স্থির করল চুপ করে বসে থাকবে, কিন্তু চুপ করে বসে থাকতে থাকতে আবারও শুনতে পেল চাদরের আড়াল থেকে সেই মেয়েটা বলছে, আমার কথা শোনো, তোমায় আমি কিছু বলতে চাই। অমর হালদার মনে মনে বলল, একদম না, আর কোনো কথা না, আমি কোনো কথা শুনবো না, আর না। শুনবি না মানে? তোকে শুনতেই হবে, না হলে আমার মতো তোকেও আমি এখানে শুয়ে রাখবো। অমর হালদার তাকিয়ে দেখল মেয়েটা কখন যেন উঠে বসেছে। সাদা চাদরটা এখনো তার মুখের ওপর রয়েছে। সেই অবস্থাতেই সে অদ্ভুতভাবে হাসছে। তার গোটা শরীরটা আস্তে আস্তে কাঁপছে। আমার কথা ভালো করে শোন। নৌকা থেকে নেমে যখন আমায় জিপে তুলবি তখন আমায় রাখবি পিছনে, আর তুইও বসবি পিছনে, নইলে। অমর হালদার অবাক হয়ে গেল। নিজের অজান্তেই মাথা নেড়ে সম্মতি জানিয়ে ফেলল সে। তারপর মেয়েটা আস্তে আস্তে আবার নিজের মতো শুয়ে পড়ল। তখন আবার শোনা যাচ্ছে পেছন থেকে রামু আর জগদ্দলের কথা। আপনি মরাটাকে নিয়ে পেছনে থাকবেন, কিন্তু আপনার অসুবিধা হবে তো। আমরা পেছনে বসছি, মরাটাকে না হয় মাঝখানে তুলে দিই। আমি যা বলেছি তাই হবে। তোরা সামনে ড্রাইভারের পাশে বসগে, যা। মরাটাকে নিয়ে আমি পেছনে বসছি। মরাটাকে খুব সাবধানে রাখতে হবে, না হলে সমস্ত তথ্য প্রমাণ কিছুই ওটা থেকে পাওয়া যাবে না, বুঝলি? একরকম জোর করেই অমর হালদার মোড়াটাকে জিপের পেছন দিকে তুলে নেয় এবং তারপরে নিজে একা বসে সেখানে। সামনের দিকে ওরা তিনজন বসে। জিপ চলতে শুরু করতেই অমর হালদার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যাবে থানার কাছে। পাশে শুয়ে রাখা সাদা কাপড় দিয়ে ঢাকা
মেয়েটার দিকে বারবার চোখ চলে যায় তার। এমন কি কথা বলছে মেয়েটা? কিন্তু আজ রাতের এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তো কেউ বিশ্বাস করবে না। কে বিশ্বাস করবে সে একজন পুলিশ অফিসার হয়ে একটা মৃতদেহের সঙ্গে কথা বলেছে অমর হালদার? দুহাতে নিজের মাথা চেপে ধরে সে। মাথার ভেতরটা কেমন যেন ধকধক করছে। আর ঠিক সেই সময় একটা আওয়াজ শুনে সে মুখ তুলে তাকিয়ে দেখে জিপের ভেতরে আধো অন্ধকারে মরাটা কখন যেন জিপের গায়ে হেলান দিয়ে বসেছে। আর নিজেকে সামলাতে পারল না অমর হালদার। জোরে চিৎকার করে উঠতে গিয়েও সামনে নিয়ে কোনো রকমে বলল, কে তুমি? হ্যাঁ, কে? কেন এমন করছো? কেন আমায় এমন ভাবে পাগল করার চেষ্টা করছো? হ্যাঁ, আমি তো কিছুই করিনি। আমার কথা না শুনলে এখান থেকে আমি কাউকে ফিরতে দেব না। না না না, শুনবো না তোমার কথা। যা করার করে নাও, আমি শুনবো না। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে অমর হালদার কথাগুলো বলে। আর ঠিক তারপরেই একটা তীব্র গর্জনের সঙ্গে মেয়েটা বলে, বেশ, তাহলে তাই হোক। সঙ্গে সঙ্গে একটা ঘর ঘর শব্দ করে জিপটা থেমে যায়। ড্রাইভার জিপ থেকে নিচের দিকে নেমে কিছু একটা দেখার জন্য সামনের দিকে গিয়েছে। এমন সময় হঠাৎ করে তীব্র একটা চিৎকারে ওরা তিনজন কেমন বিস্মিত হয়ে ওঠে। তাড়াতাড়ি আসুন, জিপের ওপরে ওটা কে বসে আছে? তারপরে তিনজন নেমে আসে। যেখানে ওরা বসে পড়েছে সেইখানটা অন্ধকার। চাঁদের আলোয় অল্প অল্প দেখা যায়। সেই চাঁদের ম্লান আলোতে জিপের উপরে কাকে একটা শুয়ে থাকতে দেখা যায়। তার মাথাটা ঝুঁকে পড়েছে জিপের সামনের দিকে কাঁচের গায়ে। তার লম্বা চুল কাঁচের উপরে এসে ঝুলছে। শরীরের বাকি অংশটুকু চাঁদের আলোতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। বলেছিলাম কিছু একটা হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কিন্তু একটা মরা রেখে এখান থেকে পালিয়ে গেলে তো চাকরি চলে যাবে। চাকরি চলে যাক, আমি এখানে মরতে আসিনি। চাকরি মাথায় থাকুক, আমি চললাম। ড্রাইভার ছুটে পালাতে যায়। জগদ্দল শক্ত করে তার হাতটা চেপে ধরে, কিন্তু ভয়ে ভয়ে তিনজনে পেছনের দিকে তখন সরে আসছে। কারণ একটা বিকট হাসির শব্দ জিপের উপর থেকে শুয়ে থাকা সেই বিভৎস মূর্তিটার মুখ থেকে ভেসে আসছে। তার মাথাটা আস্তে আস্তে পেছন থেকে ঘুরে যাচ্ছে, ঠিক যেমন একটা পুতুল গড়িয়ে নেমে আসে সেই রকম মূর্তিটা নেমে এলো। ততক্ষণে অমর হালদার সামনে বেরিয়ে এসেছে। এই দৃশ্যে ভয় পাওয়ার বদলে তার প্রচন্ড রাগ হচ্ছে। বাকিরা ততক্ষণে ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কিন্তু অমর হালদারকে ছেড়ে যেতে পারছে না। মাটির ওপরে পড়ে থাকা সেই মেয়েটি ততক্ষণে উঠে বসেছে। তার পরনে সেই লাল রঙের শাড়ি। এলোমেলো চুলগুলো এসে পড়েছে জিপের সামনের দুটো চাকার নিচ পর্যন্ত। অমর হালদার প্রায় চিৎকার করে বলল, সরে যা বলছে, সরে যা, নইলে তোর গায়ের ওপর দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে চলে যাবো, সরে যা। মেয়েটা আবার হাসে। অমর হালদারের মাথার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। চট করে উঠে পড়ে জিপটা চালু করে দিতেই ওদের তিনজনের চোখের সামনে দিয়ে মেয়েটার গায়ের ওপর দিয়ে গাড়িটা চলে যায়। একটা তীব্র চিৎকারের সঙ্গে সঙ্গে হাড়গোড় ভাঙার মটমট শব্দ শোনা যায়, কিন্তু আবার থেমে যায় জিপ গাড়িটা। অমর হালদার নিচে নামতে যেতেই বুঝতে পারে তার পাশে বসে আছে সেই মেয়েটি। তার সাদা ফ্যাকাশে চোখে তখন রাগের দৃষ্টি। তার একটা হাত চেপে ধরেছে অমর হালদারের গলা। যেমন অদ্ভুত গলা সে পেয়েছিল ঠিক তেমনই একটা শব্দ নিজের গলা থেকে বেরিয়ে আসছে। সামনের জানলা দুটো ফটফট করে বন্ধ হয়ে যায়। বাইরে থেকে রামু, জগদ্দল ড্রাইভার কাঁচের জানলার উপর বারবার ধাক্কা দিয়েও সেটাকে খুলে উঠতে পারে না। আমার কথা শুনবি না? তাহলে মর, তোর পরে ওরাও মরবে, যেমন করে আমায় মেরেছে ঠিক তেমন করে। এই কথায়
এতক্ষণ পরে কেমন যেন অবাক হয়ে যায় অমর হালদার। কোনো রকমে গলার চাপ সহ্য করে সে বলে, তুমি তুমি আত্মহত্যা করনি? তোমায় কে মেরেছে? অমর হালদারের গলায় কি যেন একটা ছিল। তার গলার চাপ ক্রমশ কমে আসে। জিপের ভেতরটা কান্নার শব্দে ভরে ওঠে একটু পরেই। সেই কান্নাটা ক্রমে ক্রমে একটা তীব্র চিৎকারে পরিণত হতেই জিপের দরজাগুলো ছটছট শব্দে খুলে যায়। আর তারপরে পেছনে জড়িয়ে রাখা সাদা কাপড়ের মৃতদেহটা ধপ শব্দ করে এসে পড়ে জিপের মেঝের ওপর। রামু জগদ্দল ড্রাইভার হুট করে এসে ঢুকছিল সামনে। ঠান্ডা গলায় অমর হালদার বলল, ড্রাইভার, তাড়াতাড়ি জিপ চালাও, আমাদের খুব তাড়াতাড়ি থানায় পৌঁছতে হবে, তাড়াতাড়ি। পরের দিন সকালে অমর হালদার দুজন কনস্টেবলকে নিয়ে গিয়ে পৌঁছায় আবার সনাতনপুরে। সে সনাতনপুরের এক গৃহস্থ বাড়ির ছেলে অবিনাশ রায়কে গ্রেপ্তার করে। চাপের মুখে পড়ে অবিনাশ সমস্ত কিছুই স্বীকার করে নেয়। যদিও সরাসরি প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিল না, কিন্তু অবিনাশের স্বীকারোক্তি সমস্ত কিছু পরিষ্কার করে দেয় ওদের কাছে। শুধু আসল ব্যাপারটা সেদিন রাতে অমর হালদার জানতে পেরেছিল সেই মেয়েটির কথায়। থানায় মৃতদেহটা রেখে রামু জগদ্দলা ড্রাইভারকে চলে যেতে বললেও অমর হালদার সেই দরজা বন্ধ করে বসে থাকে। ঘরের ভেতর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই একটা অদ্ভুত গন্ধ পেয়ে কোনো রকমে অমর হালদার প্রশ্ন করে, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? চাপা ফ্যাস ফ্যাসে গলায় সেই মেয়েটি এবার আস্তে আস্তে বলতে থাকে, অবিনাশের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল অনেক দিন আগেই। বাবার মৃত্যুর পর অবিনাশ আমার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু অবিনাশের যে নজর ছিল আমাদের জমির উপরে, সেটা আমি তখন ভাবতে পারিনি। ওই জমিটার জন্য বারবার আমায় তাড়াহুড়ো করে বিয়ের কথা বলেছিল এবং বলেও ছিল ওই জমিটা ওর নামে করে দিতে। দুপুরে অবিনাশ এসেছিল আমাদের বাড়িতে। তারপর বেরিয়ে যাওয়ার পর কি মনে হতে আমি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছনের দিকে জঙ্গল ধরে ওদিকে যাচ্ছিলাম। তখন অবিনাশের সঙ্গে তার এক বন্ধুর সমস্ত কথা আমি শুনে ফেলি। আমার বিয়েটা একটা ছল ছিল। আমায় বিয়ে করে আমাদের সমস্ত জমি হাতিয়ে নিয়ে তারপর আমায় মেরে ফেলার পরিকল্পনা করেছে সে। জঙ্গলে ওরা আমার গলার ফাঁস লাগিয়ে হত্যা করে, তারপর সুযোগ বুঝে ঘরে ঢুকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সবাই ভাবে আমি আত্মহত্যা করেছি, কিন্তু আমি তো আত্মহত্যা করিই নি। কিন্তু অবিনাশী যে কাজটা করেছে তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, আর প্রমাণ ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। কাজটা অবিনাশী করেছে, কিন্তু সেখানে সেই সময় অবিনাশের বন্ধু জগদীশও ছিল। জগদীশ সব সত্যি কথা বলে দেবে। জগদীশকে অবিনাশ ভয় দেখিয়ে এখনো চুপ করিয়ে রেখেছে, কিন্তু আজ রাতে জগদীশের কাছে আমি যাব। কাল সকালেই জগদীশ সমস্ত কথা বলবে। তুমি কাল সকালে জগদীশের কাছে যাও, সে সমস্ত প্রমাণ দেবে। সে আমার এত বড় ক্ষতি করেছে, তাই তুমি তাকে কোনোভাবেই ছাড়বে না। অমর হালদারের মনে হয় ঘরের ভেতরে একটা কান্নার রোল উঠেছে। মাঠের কাছ থেকে থানা পর্যন্ত আসার পথে যে অদ্ভুত অবিশ্বাস্য সমস্ত ঘটনা ঘটেছে তার পেছনে এই সব কিছু ছিল। অমর হালদার মনে মনে প্রতিজ্ঞা করল, চন্দনার মৃত্যুর পেছনে যে আছে তাকে আমি ছাড়বো না আমি তাকে। ঠিক তখনই ঘরের আলোটা জ্বলে ওঠে। কি মনে করে অমর হালদার হাঁটতে হাঁটতে এগিয়ে যায় মৃতদেহটার দিকে। তারপর সাদা চাদর সরিয়ে মৃতদেহটার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। এই হলো সেই মেয়েটা যে মেয়েটাকে এতক্ষণ ধরে সে দেখছিল। শুধু তার চোখের মনই এখন ফ্যাকাশে নয়,
সে চোখের মণিতে ঔজ্জ্বল্য দৃষ্টি। সে একভাবে তাকিয়ে দেখছে অমর হালদারের দিকে, আর মুখের কোণে একটা অদ্ভুত হাসি। সেই হাসির পাশাপাশি ঠোঁটের কাছ থেকে নেমে আসে রক্ত। অমর হালদারের মনে হয় মেয়েটি বলছে, কখন থেকে বলছিলাম মুখের চাদরটা সরিয়ে দাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে। অবিনাশের শাস্তি হয়, সে সমস্ত কথাই স্বীকার করে। কিন্তু এরপর থেকে অমর হালদার কেমন যেন বদলে গিয়েছিল। পুলিশের চাকরি সে ছেড়ে দেয় এই ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই। এরপর সে যে কোথায় চলে গিয়েছিল সে কথা কেউ বলতে পারে না।